এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক সংবাদ শিরোনাম। ইরাকের সামরিক বিমান ঘাঁটিতে দফায় দফায় রকেট হামলা। উত্তাল মিয়ানমার, বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলিতে নিহত 2। গোপন চুক্তিতে সিরিয়াকে ভ্যাকসিন কিনে দিচ্ছে ইসরায়েল। শর্ত সাপেক্ষে 35টি দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল কুয়েত। সম্পত্তির তথ্য জানতে ট্রাম্পকে ট্যাক্স কমিশনের নোটিশ। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের সামরিক বিমান বিধ্বস্তে 2 পাইলটের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। যুক্তরাষ্ট্রের সামরিক বিমান বিধ্বস্তে 2 পাইলটের মৃত্যু। যুক্তরাষ্ট্রে একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে 2 পাইলট নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় বিমানটি আলাবামা বিমানবন্দরের কাছাকাছি বিধ্বস্ত হয়। শনিবার দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আলাবামা অঙ্গরাজ্যের T-38 মডেলের বিমানটিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। কিছুক্ষণ উড়ার পরই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দেশটির বিমান বাহিনী আরও জানায়, যিনি প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি 24 বছর বয়সী জাপানি নাগরিক ছিলেন, আর প্রশিক্ষক ছিলেন মার্কিন বিমান বাহিনীর লেফটেন্যান্ট। এদিকে দুর্ঘটনায় 2 পাইলটের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছে মার্কিন বিমান বাহিনী। উল্লেখ্য, দুর্ঘটনার কারণ বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরই মধ্যে কাজ শুরু করেছে। ইরাকের সামরিক বিমান ঘাঁটিতে দফায় দফায় রকেট হামলা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র ইরাকের এক সামরিক বিমান ঘাঁটিতে অন্তত 4 দফা রকেট হামলা চালানো হয়েছে। শনিবার দিবাগত রাতের সেই হামলায় ঘাঁটিটিতে থাকা প্রতিরক্ষা বিষয়ক মার্কিন কোম্পানিতে কর্মরত এক ব্যক্তি আহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলের সালাহ উদ্দিন প্রদেশের বালাদ বিমান ঘাঁটিতে চালানো ওই হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী কিংবা সংগঠন স্বীকার করেনি। প্রাদেশিক সরকারের মিডিয়া মুখপাত্র জামাল আকাব স্থানীয় মিডিয়াকে জানায়, বিমান ঘাঁটির সীমানার মধ্যে খোলা স্থানে রকেটগুলো আঘাত হানে। গত বছরের জানুয়ারিতে বাগদাদ থেকে 80 কিলোমিটার উত্তরের এই বিমান ঘাঁটিতে 8 দফা রকেট হামলার ইরাকি বিমান বাহিনীর 4 সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জন বিমান বাহিনীর কর্মকর্তা। এই বিমান ঘাঁটিকে কেন্দ্র করে মার্কিন প্রতিরক্ষা কোম্পানি সেলিপোর্ট ইরাকে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। বর্তমানে ইরাকের F-16 প্রকল্পের সহায়তার জন্য ওই বিমান ঘাঁটি থেকে কোম্পানির 46 কর্মী কাজ করেছেন। গত সপ্তাহে উত্তর ইরাকের কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলের অধীন এরবিল বিমানবন্দরের কাছে এক সামরিক ঘাঁটিতে কয়েক দফা মিসাইল হামলায় 1 জন নিহত ও আরও 9 জন আহত হয়। স্বল্প পরিচিত সশস্ত্র সংগঠন আউলিয়া আল-দাম্মা এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। ইরাকি কর্মকর্তারা বলছেন, ইরান সমর্থিত ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের সাথে সংগঠনটির সংযোগ ছিল। মধ্যপ্রাচ্যের দেশটিতে আইএসকে দমনে 500 থেকে সৈন্য সংখ্যা 4000-এ বাড়াতে ন্যাটোর পরিকল্পনার ঘোষণার পরই এই হামলা করা হলো। গত সপ্তাহে ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেন স্টোলটেনবার্গ এই পরিকল্পনা ঘোষণা করেন। উত্তাল মিয়ানমার, বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলিতে নিহত 2। মিয়ানমারের মান্দালয় শহরে শনিবার পুলিশের গুলিতে অন্তত 2 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত পক্ষে 20 জন। শহরের জরুরি সেবাদানকারী সংস্থা পারাহিতা দারহির স্বেচ্ছাসেবী AFP-কে বলেন, 20 জন আহত হয়েছেন ও 2 জন মারা গেছেন। মান্দালায় পুলিশের সঙ্গে সংঘর্ষে বিক্ষোভকারীরা ইট পাটকেল ছোড়ে। জবাবে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে ও গুলি চালায়। তবে এটি রাবার বুলেট নাকি গুলি তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ভয়েস অফ মিয়ানমারের সহকারী সম্পাদক লিন খায়াং সহ একাধিক গণমাধ্যম কর্মী জানিয়েছেন, মাথায় গুলিবিদ্ধ হয়ে 1 জন মারা গেছেন। এক স্বেচ্ছাসেবী চিকিৎসক 2 জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, 1 জন মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী এক অভ্যুত্থানের পর ক্ষমতাসীন দল NLD-এর নেতা অং সান সুচি ও সরকারের মন্ত্রীদের আটক করে। এর কয়েকদিন পর থেকে হাজার হাজার জনতা সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে দেশটির বিভিন্ন রাস্তায় বিক্ষোভ শুরু করে। অভ্যুত্থানের পর থেকে শত শত বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে অনেকেই আছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারী, যারা ধর্মঘটের ডাক দিয়ে কাজে ইস্তফা দিয়েছেন। শনিবার মিয়ানমারের কয়েকটি শহরে জাতিগত
সংখ্যালঘু, কবি, পরিবহন শ্রমিক সহ সর্বস্তরের জনতা রাস্তায় বিক্ষোভ করে। সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়তে ও সূচিকে মুক্তি দেওয়ার দাবি জানায় তারা। উল্লেখ্য, মিয়ানমারের সেনা বিরোধী এক বিক্ষোভকারী গতকাল মারা গেছেন। পুলিশের গুলিতে আহত হয়ে গত 10 দিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। শুক্রবার মিয়া থয়ে থয়ে খান নামে সদ্য বিষ পেরোনো ওই তরুণী মারা যান। অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে এটি ছিল প্রথম মৃত্যুর ঘটনা। শনিবার ইয়াঙ্গুনে খাইনের জন্য স্মরণ সভার আয়োজন করেন বিক্ষোভকারীরা। নিপিততেও একই রকম কর্মসূচি পালিত হয়েছে। শর্ত সাপেক্ষে 35টি দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল কুয়েত। করোনা মহামারীর ঝুঁকিতে থাকা বিশ্বের 35টি দেশের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত। তবে ওই দেশ থেকে কুয়েতে আসলে তাদের নিজ খরচে হোটেলে কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। খবর গালফ নিউজে। রোববার থেকে দেশগুলোর নাগরিকরা সরাসরি কুয়েতে ভ্রমণ করতে পারবে। এর আগে গত শুক্রবার কুয়েতের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন ঘোষণা দেওয়া হয়েছে। কুয়েতের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক সালেহ আল ফাদাঘি বলেন, 35 দেশ থেকে আসা যাত্রীদের জন্য 45টি হোটেল নির্দিষ্ট করে দেওয়া আছে। তাদের এসব হোটেলের মধ্যে যে কোনো একটিতে 14 দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এসব হোটেলে থাকার জন্য 14 দিনের মূল্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে নির্ধারিত ভাড়া হলো 5 তারকা হোটেলে 2 কক্ষ 725 কুয়েতি দিনার এবং 1 কক্ষ 595 কুয়েতি দিনার, আর 4 তারকা হোটেলে 2 কক্ষ 530 দিনার এবং 1 কক্ষ 400 দিনার। তবে কুয়েতে চিকিৎসা নিতে আসা যাত্রীরা, কুয়েতের শিক্ষার্থীরা, 18 বছরের নিচে বয়সীরা ও কূটনৈতিক সফরে আসা ব্যক্তিরা এই নিয়মের অধীনে থাকবেন না। কুয়েতে ভ্রমণে আসা যাত্রীদেরকে অবশ্যই হোটেলে থাকার প্রমাণ দেখাতে হবে। এছাড়া তাদের কুয়েত মুসাফির আবেদনপত্রে নিবন্ধন করতে হবে। সম্পত্তির তথ্য জানতে ট্রাম্পকে নিউ ইয়র্ক ট্যাক্স কমিশনের নোটিশ। সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা ও ট্যাক্স ফাঁকির তথ্য উদ্ঘাটনে চলমান তদন্তের অংশ হিসেবে নিউ ইয়র্ক সিটি ট্যাক্স কমিশন বরাবরে নোটিশ দিয়েছেন ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি সাইরাস ভ্যান্স। গতকাল শনিবার প্রাপ্ত এই সংবাদ অনুযায়ী নিউ ইয়র্কে ট্রাম্পের স্থাবর অস্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য কত এবং তিনি তার বিপরীতে যে ট্যাক্স পরিশোধ করেছেন তা সঠিক কিনা তা যাচাই করার জন্যই এ ব্যবস্থা। ট্যাক্স ফাইলের সময় ব্যবসা ও রিয়েল এস্টেট সম্পদের যে মূল্য দেখানো হয়েছে, ঋণ গ্রহণের সময় ওসব সম্পদের মূল্য বাড়িয়ে বলা হয়েছে কিনা সেটা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। যদি তেমন গড়মিল ধরা পড়ে তাহলে ট্রাম্পের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হবে। ম্যানহাটনে ট্রাম্প টাওয়ার ও ট্রাম্প প্লাজা রয়েছে তদন্তের আওতায়। বন্ধকি রাখা সম্পত্তির প্রকৃত মূল্য নিয়ে সন্দেহের উদ্রেক হওয়ায় ট্রাম্পকে ঋণ প্রদানকারী সংস্থাগুলো ইতোমধ্যেই আইনি নোটিশ পাঠিয়েছে। অর্থাৎ বহুমুখী তদন্ত চলছে ট্রাম্পের বিরুদ্ধে নিউ ইয়র্ক স্টেটে। এই নোটিশের পরিপ্রেক্ষিতে ট্যাক্স কমিশন ট্রাম্পের মালিকানাধীন সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের তথ্য প্রদান করবে। ট্রাম্পকে ঋণ প্রদানকারী অন্তত 2টি ব্যাংকে, ডয়েসে ব্যাংক এবং লেডার ক্যাপিটাল ফাইন্যান্স ইতোমধ্যেই আইনি নোটিশ দিয়েছে ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। এই দুটি ব্যাংক ট্রাম্পের রিয়েল এস্টেট ব্যবসা অর্থ ঋণ দিয়েছে। নিউ ইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিসা জেমসও ট্রাম্পের বিরুদ্ধে আরেকটি তদন্ত শুরু করেছেন। লেটিসার তদন্তের আওতায় রয়েছে ওরিয়া স্টেট চেস্টারের 7টি সম্পত্তি এবং লস এঞ্জেলসে দ্য ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব। ট্রাম্পের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, ট্যাক্স ফাঁকি ইত্যাদি অভিযোগের যথাযথ তদন্ত এবং মামলা পরিচালনার জন্য ইতোমধ্যে ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কর্তৃক সাবেক ফেডারেল প্রসিকিউটর মাইক পমিরনজেকেও স্পেশাল ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, ট্যাক্স ফাঁকি ইত্যাদি অভিযোগের যথাযথ তদন্ত এবং মামলা পরিচালনার জন্য ইতোমধ্যে ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কর্তৃক সাবেক ফেডারেল প্রসিকিউটর মাইক পমিরনজকেও স্পেশাল ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গোপন চুক্তিতে সিরিয়াকে ভ্যাকসিন কিনে দিচ্ছে ইসরায়েল। চলতি সপ্তাহে সিরিয়ার কারাগার থেকে মুক্তি পেয়েছেন এক ইসরায়েলি নারী। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। ওই নারী মুক্তি পাওয়ার পর থেকে গুঞ্জন ওঠে ইসরায়েল সিরিয়ার মধ্যে সরাসরি বন্দি বিনিময় চুক্তির ফসল এটি। ইসরায়েল সরকার অবশ্য জানিয়েছে ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেফতার সিরিয়ার 2 রাখালকে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে ওই নারীকে ছাড়িয়ে আনা হয়েছে। তবে 2 শত্রু রাষ্ট্র যারা বহুবার একে অপরের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে জড়িয়েছে
যাদের মধ্যে কখনোই কূটনৈতিক সম্পর্ক ছিল না, তাদের মধ্যে হঠাৎ এত সহজে বন্দি বিনিময় হওয়াটা কিছুটা অস্বাভাবিক মনে হতে পারে। হয়েছেও তেমনটাই। গোপনে সিরিয়া সরকারকে ঘুষ দিয়ে এই যোগাযোগ তৈরি করেছে ইসরায়েল। করোনা ভাইরাস মহামারীতে বিপদে থাকা সিরিয়াকে গোপনে ভ্যাকসিন কিনে দিয়েছে ইসরায়েল। এই সমঝোতার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে। চুক্তি অনুসারে সিরিয়ার বাশার আল আসাদ সরকারের হাতে স্পুটনিক 5 ভ্যাকসিন দেওয়ার জন্য রাশিয়াকে অর্থ দেবে ইসরায়েল। রুশরা এ বিষয়ে মধ্যস্থতা করেছে। ইসরায়েল ইতোমধ্যে তার 92 লাখ জনসংখ্যার প্রায় অর্ধেককে অন্তত 1 ডোজ করে ভ্যাকসিন দিয়েছে। বিপরীতে গৃহযুদ্ধের 11তম বছরে পা দেওয়া সিরিয়া এখনও সেই কার্যক্রম শুরুই করতে পারেনি। সিরিয়াকে ভ্যাকসিন কিনে দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েল সরকার। গত শনিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই বিষয়ে প্রশ্ন করলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। শুধু বলেছেন সিরিয়ায় ইসরায়েল কোনো ভ্যাকসিন পাঠায়নি। নেতানিয়াহু বলেন, আমরা ওই নারীকে ফিরিয়ে এনেছি, আমরা এতেই খুশি। এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানান তিনি। এর পরপরই বলেন, আমি আর কিছু বলবো না। সিরিয়ার সঙ্গে ইসরায়েলের দ্বন্দ্ব বহু পুরনো। গোলান মালভূমি নিয়ে এখনও তাদের মধ্যে বিরোধ চলছে। 1967 সালের যুদ্ধে সিরিয়ার কাছ থেকে অঞ্চলটির দখল কেড়ে নেয় ইসরায়েল। সেটি এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এই অবস্থায় শত্রু দেশকে ভ্যাকসিন কিনে দিয়ে ইসরায়েলিদের সম্পর্ক গড়ার চেষ্টা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ভ্যাকসিন বৈশ্বিক কূটনীতিকে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ধনী ও দরিদ্র দেশের মধ্যে বৈষম্য স্পষ্ট করে তুলেছে সেটি। সিরিয়া ইসরায়েলের মধ্যে এ ধরনের চুক্তির খবরে ক্ষোভ বেড়েছে ফিলিস্তিনিদের মধ্যে। দখল করা পশ্চিম তীরে বসবাসকারী 28 লাখ ফিলিস্তিনের জন্য মাত্র কয়েক হাজার ভ্যাকসিন দিয়েছে ইসরায়েল। তার উপর গত সপ্তাহে গাজাবাসীর জন্য ভ্যাকসিনের প্রথম চালান পিছিয়ে দিয়েছে ইসরায়েলি সরকার।